নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিল 2 ছাত্রী দুবরাজপুরে। শুরু হলো আজ থেকে শ্রীনিকেতনের মাঘ মেলা। আদিবাসী ভাষায় একাঙ্ক নাটক প্রতিযোগিতা বোলপুরে। মাধ্যমিক পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর ছাড়াই তল্লাশি লোকপুরে। এবার সংবাদ বিস্তারিত। দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে বেডে বসে ইতিহাস পরীক্ষা দিয়েছে মাধ্যমিকের 2 ছাত্রী। আজ শুক্রবার 6 ফেব্রুয়ারি যে ছাত্রী হাসপাতালে বসে পরীক্ষা দেয় তার নাম সুফিয়া খাতুন। সে দুবরাজপুর ব্লকের তরুলিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং মাধ্যমিক পরীক্ষায় সিট পড়েছে হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ে। আজ সকালে ওই ছাত্রী বাড়ির বাথরুমে মাথা ঘুরে পড়ে যায়। জানা গেছে তার প্রেশার লো হয়ে গিয়েছিল। অন্যদিকে ইংরেজি পরীক্ষার দিন থেকে নার্গিস খাতুন নামে যশপুর উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী, যার মাধ্যমিক পরীক্ষায় সিট পড়েছে দুবরাজপুর পৌরসভার অন্তর্গত 12 নম্বর ওয়ার্ডের তপন বসু বিদ্যানিকেতনে, সেও আজ শুক্রবার 6 ফেব্রুয়ারি দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের বেডে বসে পরীক্ষা দেয়। এই দুজন ছাত্রীর মাধ্যমিক পরীক্ষা দিতে যাতে কোনোরূপ অসুবিধা না হয় সেই জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। এদিন দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের বিএমওই ডাক্তার সালমান মণ্ডল জানান, হ্যাঁ, আজকে সকালবেলা একজন আসে এবং সুফিয়া খাতুন, পরে আমরা জানতে পারি যে সে মাধ্যমিক পরীক্ষার্থী এবং সে বাড়িতে হচ্ছে যে মাথা ঘুরে পড়ে যায়। তারপর হাসপাতালে এসে তার চিকিৎসা হয় এবং পরবর্তীকালে স্কুল দপ্তরের সহযোগিতায় এবং দুবরাজপুর পুলিশ প্রশাসন সহ স্বাস্থ্য দপ্তরের সকলের সহযোগিতায় সে আজকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে বসে সুষ্ঠুভাবে চিকিৎসাধীন অবস্থাতেই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। যদি সুস্থ থাকে তাহলে আমরা হয়তো বাড়ি ছেড়ে দেবো, যদি সুস্থ না হয় তাহলে সেক্ষেত্রে হাসপাতালে ভর্তি থাকবো এবং পরবর্তী পরীক্ষাগুলো এখানেই অ্যারেঞ্জমেন্ট স্কুল দপ্তর আমরা ইনফরমেশন দেব, তারা তাদের মতো করে অ্যারেঞ্জমেন্ট করবে। অন্যদিকে মেটেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আমাদের দুবরাজপুর ব্লকের দুটি সেন্টার, একটা সেন্টার হচ্ছে তপন বসু বিদ্যানিকেতন। এখানে যশপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নার্গিস খাতুন 3 তারিখেই অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়। তার কিডনিতে স্টোন আছে ডাক্তারবাবুল্লাহ বলেন। সে 3 তারিখ থেকেই যশপুর আমাদের মানসার হসপিটালে পরীক্ষা দিচ্ছে। আমরা যেসব আমাদের অধিকর্তারা রয়েছে সেসব সরকারি অধিকর্তা, প্রশাসনিক দপ্তর আমরা কথাবার্তা বলে তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করি। ঠিক আজকেও সুফিয়া খাতুন তরুলিয়া হাই স্কুলের ছাত্রী, হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ে সিট পড়েছিল। আমাদের সেন্টার যিনি সেক্রেটারি রয়েছেন এবং আমাদের যিনি অফিসার ইনচার্জ রয়েছেন এবং যেসব অধিকর্তারা রয়েছে, থানার বড়বাবু রয়েছেন, সবার সাথে কথা বলে আজকে সুফিয়া খাতুনেরও পরীক্ষা আমরা মানসার হসপিটালে দেওয়ার ব্যবস্থা করছি। এবং এইটা করতে পারছি আমরা একমাত্র আমাদের যে রয়েছেন আমাদের সবার মাথার উপর ডক্টর পল্লবী নায়কের নির্দেশ অনুসারে এবং অভিজিৎ নন্দন ও আমাদের শিবরাম দাস জেলা কনভেনার, এদের পরামর্শ অনুযায়ী আমি কিন্তু এদের নার্গিস খাতুন এবং সুফিয়া খাতুন যাতে সুস্থভাবে খুব সুন্দরভাবে হসপিটালে বসে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা আমি করছি। আমি কল্যাণী মিডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অপরদিকে হেতমপুর রাজ উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের অফিসার ইনচার্জ অরূপ চক্রবর্তী জানান, ক্যান্ডিডেটটি এসছে, তার নাম হচ্ছে সুফিয়া খাতুন। সে মেয়েটি পড়াশোনা করে তরুলিয়া হাই স্কুলে এবং সেই মেয়েটির সেন্টার করেছিল আমাদের হেতমপুর রাজ হাই স্কুলে। আমি মাধ্যমিক অফিসার ইনচার্জ। তো আমি খবর পাই 10টার পর যে মেয়েটি কোনো কারণে প্রেশার লো হয়ে গিয়ে পড়ে গিয়েছিল মাথা ঘুরে বাথরুমে এবং সে চোটপ্রাপ্ত হয়েছে। তার জন্য তাকে হসপিটালে আনা হয়েছে এবং ওষুধ দেওয়া হয়েছে, ইঞ্জেকশনও দেওয়া হয়েছে এবং ডাক্তারবাবু বলেছেন এখানে বসে অন্তত আজকের দিনটা পরীক্ষা দিক। তো পরীক্ষা দেওয়ার পর কি হয় দেখা যাক, সেই বুঝে পরের দিনের পরীক্ষা এখানে অর্গানাইজ করা হবে নাকি স্কুলে অর্গানাইজ করা হবে সেটা দেখা যাবে। এবং একটি মেয়ে নার্গিস খাতুন, সে অলরেডি আগের দিন থেকেই এখানে পেটের সমস্যায় জর্জরিত। সে সেই সমস্যা নিয়ে এখানে পরীক্ষা দিচ্ছে এবং সে আজকেও এখানে হসপিটালেই পরীক্ষা দিচ্ছে বেডে বসে। আজকের পরীক্ষার বিষয় হচ্ছে ইতিহাস। হ্যাঁ, এদের জন্য আমরা ইনভিজিলেটর নিয়ে এসেছি, লেডি ইনভিজিলেটর রয়েছেন এবং লেডি পুলিশ রয়েছেন একজন এবং বাইরে একজন মেল পুলিশ গার্ড রয়েছেন। এবং আমরা অফিসিয়াল লেভেলে যেটুকু করার সেটুকু ব্যবস্থা করেছি। পরীক্ষার টাইমের মধ্যে পরীক্ষা শুরু করেছি এবং পরীক্ষার যে যখন বন্দোবস্ত দরকার যে ধরনের সেই বন্দোবস্তগুলো আমরা অর্গানাইজ করেছি অফিসিয়াল লেভেল থেকে।
যতটা পারি মানবিকভাবে ছাত্রছাত্রীদের জন্য এগিয়ে থাকি, যাতে তারা পরীক্ষার ভয় না পায়, কারণ তাদের এটা প্রথম বড় পরীক্ষা, জীবনের একটা প্রথম বড় পরীক্ষা। তাই যাতে তারা নির্ভয় এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পারে, তার জন্য আমরা যতটা পারি মানবিকভাবে তাদের পরীক্ষার বিষয়টিকে আমরা দেখছি। আপনার নামটা? আমার নাম অরূপ চক্রবর্তী। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 95645549। ইংরাজি বর্ষের 2026 সালের 6 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি এবং বাংলার 1432 বঙ্গাব্দের 23 মাঘ থেকে 25 মাঘ 104তম শ্রীনিকেতন প্রতিষ্ঠা বার্ষিক উৎসব অনুষ্ঠানের শুভ সূচনা হয়। শ্রীনিকেতন মাঘ মেলার ইতিহাস গভীরভাবে যুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাম উন্নয়ন ভাবনার সাথে। 1922 সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠার মাধ্যমে রবীন্দ্রনাথ গ্রামীণ সমাজের সার্বিক উন্নয়ন, বিশেষত কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও কুটির শিল্পের বিকাশকে একটি সংগঠিত রূপ দিতে চেয়েছিলেন। এই গ্রামকেন্দ্রিক উন্নয়ন দর্শনেরই বাস্তব প্রতিফলন হিসেবে শ্রীনিকেতনে মাঘ মাসে একটি মেলার সূচনা হয়, যা পরবর্তীকালে শ্রীনিকেতন মাঘ মেলা নামে পরিচিত লাভ করে। মেলার মূল উদ্দেশ্য ছিল গ্রাম বাংলার শিল্পী, কারিগর ও কৃষকদের তাদের উৎপাদিত সামগ্রী প্রদর্শন ও বিপণনের সুযোগ করে দেওয়া, শহর ও গ্রামের মধ্যে একটি সেতুবন্ধন গড়ে তোলা। মাঘ মেলার মাধ্যমে হস্তশিল্প, মৃৎশিল্প, কৃষিজ পণ্য, লোকশিল্পের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পায় এবং গ্রামীণ অর্থনীতির স্বনির্ভরতার ধারণা জোরদার হয়। সাধারণত বাংলা ক্যালেন্ডার অনুযায়ী মাঘ মাসের কয়েকদিন ধরে মেলা অনুষ্ঠিত হয় এবং তা ধীরে ধীরে শ্রীনিকেতনের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে। ঐতিহাসিকভাবে শ্রীনিকেতন মাঘ মেলা কোনো ধর্মীয় আচার নির্ভর অনুষ্ঠান নয়, বরং এটি গ্রাম্য জীবন, শ্রমের মর্যাদা ও সামাজিক উন্নয়নের এক জীবন্ত নিদর্শন। এই মেলা আজও রবীন্দ্রনাথের সেই বিশ্বাসকে বহন করে যে ভারতের প্রকৃত অগ্রগতি নিহিত আছে গ্রাম বাংলার জাগরণ ও আত্মনির্ভরতার মধ্যে। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন, একজন যদি একটি গ্রামের দায়িত্ব নেন, দেশ একদিন না একদিন ঠিক উন্নত হবে। সেই রবীন্দ্র ভাবনায় আজও অবিচল পথ চলেছে কবিগুরুর আর এক পূর্ণভূমি শ্রীনিকেতন। এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশ্বভারতীর উপাচার্য ডক্টর প্রবীর কুমার ঘোষ সহ অন্যান্য বিশ্বভারতীর আধিকারিকবৃন্দ। স্যার, ছাত্র অবস্থায় দেখেছিলেন মাঘ মেলা এবং উপাচার্য হয়ে দেখছেন, কি অনুভূতি হচ্ছে? অনুভূতি ছাত্র সময়ে আলাদা অনুভূতি। সে ছাত্র হিসাবে এসে তুলে নিয়ে খেয়েছি, এখন তো সেই জিনিসটা পারবো না। হ্যাঁ, অনেক লোভ হয়, সবজি কাঁচা সবজিরও আমরা খেতাম ওই সময়, যেগুলো হয়। প্লাস যে হাতে তুলেও দেখলাম সাইজটা, এই প্রদর্শনীটা তখনও হতো। তখন এটাতে কি হয়েছে, এখন সাইজটা আরও বাড়া হয়েছে, কারণ ওই সময় যে 40 বছর আগে যে জাত মানে আমাদের বীজ ছিল, তার থেকে এখন অনেক উন্নত জাতের বীজ তৈরি হয়েছে। সবজিরও হয়েছে, ফলেরও হয়েছে এবং সমস্ত ফসলেরও হয়েছে। সে অনুযায়ী 2-3টে ব্যাপার থাকে যে আমাদের পোটেনশিয়ালিটি দেখার। একটা হচ্ছে উন্নত মানের বীজ, তারপরে ম্যানেজমেন্টে আমরা কি করি, কিষানদের কাছে পয়সা খুব একটা থাকে না। এই জন্য আমাদের যে একটা এই সাইজটা নিয়ে আসার জন্য যে একটা পর্যাপ্ত পরিমাণে আমাদের যে ফার্টিলাইজার দরকার, জল দরকার, তো সেইগুলো কিষানদের সবসময় পাওয়া যায়, ওনাদের কাছে থাকে না। ওই জন্য পোটেনশিয়ালিটি দেখা যায় না। এই জন্য এই যে কিষানরা নিজেরাই তৈরি করেছে, এটা কিন্তু কিষানদের ওখান থেকেই এসছে, কৃষকদের ওখান থেকে। ওরা নিজেরাই দেখছে যে এই সাইজ পর্যন্তও কিন্তু করা হয় যদি ঠিকমতো ম্যানেজমেন্ট করা হয়। শ্রীনিকেতন থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV।
দুর্গাপুরের ধান্যসরা সিধু কানু মঞ্চে অনুষ্ঠিত ৩১তম আদিবাসী ভাষায় একাঙ্ক নাটক প্রতিযোগিতা। বীরভূম ও মুর্শিদাবাদ জেলাদ্বয়ের সাংস্কৃতিক মেলবন্ধনে আয়োজন হল ৩১তম আদিবাসী ভাষায় একাঙ্ক নাটক প্রতিযোগিতা। বীরভূম ও মুর্শিদাবাদ আদিবাসী ভাষা ও সংস্কৃতির চর্চা এবং প্রসার। আজ শুক্রবার ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক রূপে কাজল শেখ, বুদ্ধদেব হাসদা, কো-মেন্টর, বীরভূম জেলা ব্লক সমিতির সভাপতি, শ্রীনিকেতন ব্লক, অন্যান্য বিশিষ্ট সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আদিবাসী সংস্কৃতির এই ধারাকে অক্ষুণ্ণ রাখতে এবং স্থানীয় প্রতিভা বিকাশে এই ধরনের প্রতিযোগিতার দারুণ ভূমিকা রাখে। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক রূপে কাজল শেখ জানান, এগুলি প্রায় বিলুপ্তির পথে ছিল। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই আদিবাসী ভাই বোনদের জন্য একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। তাছাড়াও নাটক থেকে শুরু করে ভাদু গান ও অন্যান্য লোক সংস্কৃতিকে সমাজের মধ্যে তুলে ধরেছেন। এদিন তিনি আরও জানান, দেখুন, এগুলো প্রায় বিলুপ্তির পথে ছিল। আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আদিবাসী ভাই বোনদের জন্য একের পর এক জনমুখী প্রকল্প তিনি বাস্তবায়িত করেছেন। এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। তাছাড়াও এই নাটক থেকে শুরু করে, যাত্রা গান থেকে শুরু করে, বিভিন্ন ধরনের ভাদু গান থেকে শুরু করে এগুলো বিলুপ্তির পথে। এগুলোকে পুনরায় যেন উজ্জীবিত হয়, কারণ নাটক এবং যাত্রা গানের মাধ্যমেই প্রাচীন দিনের যেসব ঐতিহ্য, যারা এই স্বাধীন ভারতবর্ষকে পরাধীনতার হাত থেকে মুক্ত করেছে, যাদের রক্তপিচ্ছিল পথ অতিক্রম করে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে, সেই ভগবান বিরসা মুন্ডু থেকে চাঁদ ভৈরব থেকে শুরু করে তাদের ইতিহাস, তাদের কাহিনী আমাদের নবপ্রজন্ম, আগামী দিনে আমাদের ভবিষ্যৎ, তারা জানবে কি করে? তাদেরকে নাটক, যাত্রা গান এভাবেই তাদের মধ্যে এগুলো উপস্থাপিত করার কথা। স্বভাবতই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই শিল্পকলাকে তুলে ধরার জন্য বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে এই আয়োজন করেছেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের বীরভূম জেলা প্রশাসনের সমস্ত আধিকারিক উপস্থিত ছিলেন। আমার জেলা পরিষদের কমেন্টার থেকে শুরু করে, জেলা সহসভাপতি থেকে শুরু করে, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ, উনি একজন আদিবাসী, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে আমরা সকলে উপস্থিত ছিলাম উৎসাহিত করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য। কারণ আজকে বীরভূম এবং মুর্শিদাবাদ দুই জেলার আদিবাসী সম্প্রদায়ের ছেলেমেয়েরা নাটক এখানে মঞ্চস্থ করবে আজ এবং কাল, এবং এদের মধ্যে যে ফার্স্ট হবে তাকে রাজ্যে পাঠানো হবে। একটা আলাদা বিষয় প্রশ্ন, শান্তিনিকেতন থানার বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV। গত 2রা ফেব্রুয়ারি থেকে 2026 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। অন্যান্য বিদ্যালয়ের ন্যায় খয়রাশোল ব্লকের লোকপুর উচ্চ বিদ্যালয়েও মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র খোলা হয়েছে। এখানে খয়রাশোল ব্লকের নাগরাকোনা ও রূপসপুর এবং দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। জেলার অন্যান্য পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির চিত্র দেখা গেলেও লোকপুর উচ্চ বিদ্যালয়ের ক্ষেত্রে পরীক্ষার্থীদের তল্লাশি হচ্ছে মেটাল ডিটেক্টর ছাড়া। এ নিয়ে স্থানীয় জনমানসে উঠেছে প্রশ্ন। যদিও স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সোমনাথ ধীবরের বক্তব্য, সরকার যেমন নির্দেশ দিয়েছেন সেই মোতাবেক কাজ করা হচ্ছে। অন্যদিকে খয়রাশোল চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক আশিস মাহাতা জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় প্রোভাইড করা হয়েছিল। মাধ্যমিক পরীক্ষার্থীদের বিষয়ে খবর নিয়ে জানতে হবে। সূত্রের খবর, স্পর্শকাতর জেলা হিসেবে চিহ্নিত বিদ্যালয়ে মেটাল ডিটেক্টর ব্যবহার বাধ্যতামূলক রয়েছে। এদিন লোকপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক জানান, ছাত্রী পরীক্ষা দিচ্ছে নারায়ণগঞ্জ স্কুল থেকে আসছে, আর লক্ষ্মীনারায়ণপুর হাই স্কুল, আর তার সাথে রূপসপুর হাই স্কুল, রূপসপুর হাই স্কুল, এই তিনটি স্কুল থেকে আমাদের স্কুলে সেন্টার পড়েছে। মোট কতজন ছাত্র আছে? 337 জন ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে বয়স হচ্ছে 164 জন আর গার্লস হচ্ছে 173 জন। আচ্ছা, এখানে যে সার্চ করা হচ্ছে, এখানে কিন্তু কোনো মেটাল ডিটেক্টর ছাড়াই খালি হাতেই সার্চ করা হচ্ছে। হ্যাঁ, এতে কতখানি মানে নিরাপত্তার কথা ভাবা সরকার যাচ্ছে? যেরকম নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মতো আমরা কাজ করছি। আপনার পরিচয়? লোকপুর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোমনাথ। লোকপুর থেকে বিপিন পাল ও শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়।